তৎকালীন সরকার 5 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, এই 5 কোটি টাকা এখন খরচ হয়েছে। এরপরও কেন এখান থেকে আপনার পিছপা হয়ে আসুন? আপনি যেটা বলছিলেন যে 5 আগস্টের আগে চট্টগ্রামে যে প্রভাবশালী চৌধুরী পরিবার ছিল, তাদের কর্তৃত্ব ছিল, 5 আগস্টের পরে আবার আরেক চৌধুরী পরিবার, এখন যারা প্রভাবশালী তাদের ওখানে ল্যান্ড আছে। এখানে প্রায় 300 মানুষ এখানে খুন হয়েছেন। সুদর্শক, একাত্তর টেলিভিশনের আয়োজন পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মহিমিজান। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি নেসারুল খোকন। নেসারুল খোকনের সঙ্গে আমরা আলোচনা করব জঙ্গল সলিমপুর নিয়ে। আপনারা জানেন যে জঙ্গল সলিমপুর একটি আলোচিত এলাকা, যেখানে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে যে সন্ত্রাসী তাদেরকে হটানোর জন্য অভিযান চালাচ্ছে বারংবার, এবং প্রায় ব্যর্থ হচ্ছে। আবার পুলিশ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদের অবস্থান দৃঢ় করার চেষ্টা করছে। তো সাম্প্রতিক সময় নেসারুল খোকন জঙ্গল সলিমপুরে গিয়েছিলেন, তার কয়েকটি ধারাবাহিক প্রতিবেদন আমরা দৈনিক যুগান্তরে দেখেছি। এখন একটু বিশ্লেষণধর্মী আলোচনা করব তার সঙ্গে। আসলে তিনি নিজে কি দেখেছেন জঙ্গল সলিমপুরে, আসলে সমস্যাগুলো কোথায়, কাদের বাধায় আসলে সন্ত্রাসীরা সেখানে এক ধরনের অভয়ারণ্য গড়ে তুলেছে। নেসারুল খোকন, আপনাকে স্বাগত আমাদের একাত্তর পডকাস্টে। আপনি তো গিয়েছিলেন, এবার যদি একটু বলতেন আমাদেরকে আসলে সেখানকার মূল সমস্যাগুলো কোথায় এবং কি কি? মূল সমস্যা হচ্ছে জঙ্গল সলিমপুর যে সন্ত্রাসীদের যে অভয়ারণ্য, সেই অভয়ারণ্য কাগজপত্রে পুলিশের রেকর্ডপত্র অনুযায়ী 2010 সাল থেকে এটা একটা সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে চিহ্নিত করা আছে। এখানে যে সবচেয়ে যে আলোচিত যে সন্ত্রাসী আমরা ইয়াসিনকে সামনে দেখেছি, সেই সন্ত্রাসী ইয়াসিন রেকর্ডপত্র, পুলিশের রেকর্ডপত্র অনুযায়ী শীর্ষ সন্ত্রাসী হিসেবে পুলিশের তালিকায় লিপিবদ্ধ। সে যদি পুলিশের তালিকাভুক্ত রেকর্ডেই থাকে, তাইলে কেন একজন শীর্ষ সন্ত্রাসীকে এত যুগ ধরে আমরা তাকে পালতেছি? এই বিষয়টা আসলে আলোচনায় আসা যায়। যেমন ধরেন, এমনি একটা পোর্শন আমি বলি যে এখানে যে প্রভাবশালী যে ছত্রছায়া, এই প্রভাবশালী যে ছত্রছায়া এই জঙ্গল সলিমপুরের ল্যান্ডকে কেন্দ্র করে। এই ল্যান্ড একপাশে একটা ছিন্নমূল কিছু লোকজনের বাড়িঘর আছে, পেছনে কিন্তু প্রভাবশালীদের অভয়ারণ্য। আপনি ওইখানে ভিতরে না ঢুকলে, আপনি হয়তো ড্রোন ক্যামেরা দিয়ে ওইখানে পাঠাইলে হয়তো কিছু চিত্র, সাইনবোর্ডের কিছু চিত্র পাওয়া যাবে। এরা কারা? এরা যেমন আপনার আগেও ছিল প্রভাবশালী, এখনও তারা প্রভাবশালী। আগে যেমন সরাসরি ভূমিমন্ত্রীর নেতৃত্বে, জাভেদ সাহেবের নেতৃত্বে একটা চক্র ছিল, সাবেক মেয়র নাসির সাহেব, আজম নাসির, উনার ছত্রছায়া একটা অংশ ছিল। এবার এখন ঢুকছে বর্তমান যারা ক্ষমতাসীন আছে, তাদের ছত্রছায়া কিছু হয়ে গেছে। এই যে সমস্ত প্রক্রিয়াটাই হচ্ছে ল্যান্ড কেন্দ্রিক। এখানে প্রভাবশালীদের যে সাইনবোর্ড, চৌধুরী পরিবারের যে সাইনবোর্ড, আগেও ছিল চৌধুরী পরিবার, এখনও সেই চৌধুরী পরিবার। এই চৌধুরী পরিবারকে যদি আপনার নিয়ন্ত্রণ করা যায়, তাইলে এই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করা কঠিন কোনো বিষয় না। যেমন ধরেন, আমি কাজ করতে গিয়ে দেখছি জঙ্গল সলিমপুরের যে মেইন সন্ত্রাসী ইয়াসিন, তার বিরুদ্ধে 17টা মামলা, পুলিশের রেকর্ডপত্র অনুযায়ী 17টা মামলা। এই 17টা মামলার মধ্যে 2টা মামলা দেখলাম আমি যে জুলাই 24 সালের পরে সে 2টা মামলায় ফাইনাল রিপোর্ট পাইছে। যেমন তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যে জুলাই বিপ্লবের যে ফল সেও পাইছে। হ্যাঁ, তো এইগুলা আসলে খুবই আশ্চর্যজনক মনে হইতেছে যে তার মতো একজন সন্ত্রাসী শুধু এইবারই যে পুলিশের উপরে আক্রমণ করছে বা র্যাবের এক সদস্যকে মেরে ফেলেছে এটা না, এর আগেও এডিসিদের বিরুদ্ধে সে অবস্থান নিছে, তাদের উপর হামলা হয়েছে। এডিসি, তারপরে এলও কর্মকর্তা বেশ কয়েকজন কিন্তু এর আগেও আহত হয়েছেন 2022 সালে। আমি যদি একটু পেছনে ফিরে যাই, 17 সালে এখানে হামলা হয়েছে এই জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপর। সবচেয়ে চাঞ্চল্যকর যে বিষয়গুলো আমরা দেখলাম, 2022 সালে কিন্তু মাননীয়
তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে প্রধানমন্ত্রীর যে মুখ্য সচিব তার সভাপতিত্বে এখানে একটা মিটিং হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যে এইখানে ডিজিএফআইয়ের চিফ, এনএসআইয়ের চিফ, আনসারের ডিজি, বাংলাদেশের সমস্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিববৃন্দ, চট্টগ্রামের তৎকালীন মেয়র উপস্থিত ছিলেন। তো তারা সিদ্ধান্ত নিলেন যে এই জঙ্গল সলিমপুর তারা দখলমুক্ত করবেন। তো দখলমুক্ত করার এত বড় সিদ্ধান্ত নেওয়ার পরে তারা এখান থেকে পিছপা হইলেন কেন? তৎকালীন সময়তেও তারা ওইখানে এইটা মাস্টার প্ল্যান করার জন্য তৎকালীন সরকার 5 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এই 5 কোটি টাকা এখন খরচও হয়েছে। এরপরও কেন এখান থেকে আপনার পিছপা হয়ে আসলো? এই জঙ্গল সলিমপুর কেন নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারলেন না? একমাত্র কারণ হচ্ছে এই প্রভাবশালী চক্র। তৎকালীন সময়ের আজম ও নাসির এবং ভূমিমন্ত্রীর কারণে এই চক্রটাকে আপনার আইনের আওতায় নেওয়া যায় নাই। এটাই হচ্ছে আসলে মূল বিষয়। আমরা যদি এখন এই সরকারের আমলে যারা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে গেছেন, সরকারের ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা এখানে গেছেন, পুলিশের শীর্ষ কর্মকর্তারাও গেছেন, এখন যদি এই প্রক্রিয়াটা যদি করতে হয় তাইলে যে যারা এই জঙ্গল সলিমপুরের যে বিশাল ভূমি সাম্রাজ্য, এই ভূমি সাম্রাজ্যকে তো দখলমুক্ত করতে হবে। তো দখলমুক্ত যারা করবেন তারাই তো গিয়ে দেখতেছে এর প্রভাবশালীদের দখলে। এই জন্যই আসলে এটা হচ্ছে না, আমার যেটা মনে হয়। এটা মানে আপনি একটু আগে বললেন দিন শেষে যে ভূমি নিয়ে আসলে জটিলতা, এবং আপনি যেটা বলছিলেন যে 5 আগস্টের আগে চট্টগ্রামে যে প্রভাবশালী চৌধুরী পরিবার ছিল তাদের কর্তৃত্ব ছিল, 5 আগস্টের পরে আবার আরেক চৌধুরী পরিবার, এখন যারা প্রভাবশালী তাদের ওখানে ল্যান্ড আছে। সেটা শুধু চৌধুরী পরিবারই না, আপনার ওইখানে চট্টগ্রামে যারা ব্যবসায়ী গোষ্ঠী আছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, ম্যাক্সিমাম আপনার ওইখানে তাদের জমি নেওয়া হয়েছে। কি খাস জমি নেয় কি করে? খাস জমি, যে খাস জমি নেয় কীভাবে সেটার একটু বর্ণনা আপনাকে দিতে হয়। এটাও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যদি নজরে আসে তাও ভালো, এটা বলতেই হয়। যেমন ধরেন আপনি এখানে 3100 একর খাস জমি, তো 3100 একর খাস জমিতে অবস্থান থাকবে, কে কীভাবে নিচে না নিচে সেটা হিসাব করে তারা বলতে পারবে। জেলা প্রশাসনের ছত্রছায়ায় এই জমি কিন্তু আপনার হয়ে গেছে, নামজারি পর্যন্ত হয়ে গেছে তাদের নামে। এটা খুব আশ্চর্যজনক বিষয়, কারণ দামের আপনার যে কোনো জমির একটা অতীত রেকর্ড থাকে, প্রিভিয়াস রেকর্ড থাকে, সেখানে যদি খাস জমি অন্তর্ভুক্ত থাকে, এই জমি কিন্তু আপনার দলিল হওয়ার কথা না, এই জমি নামজারি হওয়ার কথা না। কিন্তু দুর্ভাগ্যবশত এই জমি নামজারি হয়েছে, এই জমি রেজিস্ট্রি পর্যন্ত হয়ে গেছে। কীভাবে? এইখানে প্রশাসনের ছত্রছায়া না থাকলে তো এটা হওয়ার কথা না। যেমন ধরেন আমি 22 সালের যে আপনার তৎকালীন মুখ্য সচিবের নেতৃত্বে যে সভা হইল, সব বাংলাদেশের সব অফিসার্স এখানে, সব গোয়েন্দা সংস্থার প্রধানরা এখানে, সেইখানে বলা হচ্ছে যে 3100 একর খাস জমি। অথচ এই 3100 একর খাস জমি আপনার 2022, 23, 24, 25, 26 সালে হয়ে গেল আপনার 900 একর খাস জমি। এডিসি আমাকে বললেন যে এখানে আছে 900 একর খাস জমি। তো এইখান থেকে 2100 একর খাস জমি কই চলে গেল? 2200 একর খাস জমি কোথায় চলে গেল? এটা কি অফিসের কোনো রেকর্ড তো থাকবে না? এটা কিভাবে এটা সম্ভব? জেলা প্রশাসক, যে তৎকালীন জেলা প্রশাসক বলতেছেন যে এখানে 3100 একর, 5-6 বছর পরে আইসা সেই জেলা প্রশাসনেরই আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলতেছে 900 একর। হাউ ক্যান পসিবল? এটা তো একটা রাষ্ট্রীয় তদন্ত হওয়া উচিত এবং এটা কমিশন গঠন করা উচিত এই জমিটাকে নিয়ে। এটা এত সৌন্দর্য এলাকা, মানে 2100 একর নাই, 2100 একর নাই, রেকর্ডপত্রেই নাই। আমি অনেক নিয়ে গেছে এই যে গংরা, হ্যাঁ গংরা ওরা নিয়ে নিচ্ছে রেকর্ডপত্র, হ্যাঁ রেকর্ডপত্র সংশোধন করে ফেলেছে তারা। যে কারণে আপনার এখন রেকর্ডপত্র, তারাও এখন রেকর্ডপত্র সংশোধন করে তারাও এখন বলতেছে 900 একর। কিন্তু 6 বছরের মাথায় আপনি 2100 একর নাই হয়ে যাবে, এটা তো কোনো ইয়ার মধ্যেই পড়ে না। আপনি দেখেন যে এত সুন্দর এলাকায় আপনি বায়েজিদ যে রাস্তাটা হয়েছে, একটা লিঙ্ক রোড, শহর থেকে মাত্র 5-7 মিনিটের পথ, কিন্তু আপনার এত গেঞ্জি সব চট্টগ্রাম শহর তো খুবই কনজাস্টেড এরিয়া, এবং এই এরিয়াটাকে যদি আপনি বড় পরিসরে যদি এটাকে সুন্দর আরেকটা শহর বানাইতে পারে, তো এই এশিয়া মহাদেশের মধ্যে একটা সুন্দর শহর হবে। এটা চতুর্দিকে পাহাড়, খাল, কি নাই ওই জায়গায়। কিন্তু
আপনার এটা পুরোটা প্রভাবশালী দখলে যাওয়ায় সরকারের সমস্ত প্ল্যান প্রোগ্রাম ইয়ে হয়ে গেল, বানচাল হয়ে গেল। এবং এই এখন যদি তারা এখন সরকার যে পরিকল্পনা করছে যে সেই এলাকাটার যে ডেভেলপমেন্ট, সেটা কি 900 একরের উপর ভিত্তি করে না পুরো 3100 বা আমি জানি না এখন অফিসিয়ালি যদি বলা হয় 900 একর, তাহলে তো 900 একরই। যদি প্রভাবশালীদের এই যে সাইনবোর্ড বা অবৈধ দখল, এই দখল যদি উচ্ছেদ করা না যায়, তা আপনার এই 900 একর তো এটাই আছে অফিসিয়ালি, এটা আর তো নাই জমি, অফিসিয়ালি তো নাই। তাহলে আপনার কথা বোঝা যাচ্ছে যে ওই কথিত ইয়াসিন বা আরেক কি এক মেম্বার যেন আছে, রোকন মেম্বারই আসলে তারাই একটা দাবার গুটি মাত্র, কিন্তু এদের পেছনে হচ্ছে যে স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী, পলিটিশিয়ান, এরা ইনভলভ। সবাই আমার একটা পর্বে আছে এখানে আপনার, যেমন সামনে ছিন্নমূল, পেছনে প্রভাবশালী। সামনে তো এই ছিন্নমূল, পেছনে তো সব প্রভাবশালী। যে সামনে ছিন্নমূলকে এরা ব্যবহার করতেছে। আপনি যখন প্রশাসনের যখন ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে অভিযান চালাতে যান, তখন এই ছিন্নমূল পরিবারের সদস্যদেরকে ব্যবহার করা হয় এখানে রাস্তা ব্লক করার জন্য, মানব ঢাল হিসেবে ব্যবহার করা হয়। তো এটা তো অফিসিয়ালি বলা হচ্ছে, অফিসিয়ালি রেকর্ডপত্রে আছে যে এদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপরও কেন আপনি ভিতরে ঢুকতে পারতেছেন না? এই প্রশ্নগুলো কিন্তু আসতেছে। এই প্রভাবশালী আপনি যদি চিহ্নিত করতে না পারেন, তাইলে তো আপনার এই অপরাধ সাম্রাজ্য, যে সারা বাংলাদেশের পুলিশের শীর্ষ কর্মকর্তা আমার বলছেন যে অপরাধীদের একটা অভয়াশ্রম গড়ে তুলেছে এখানে। শুধু অপরাধী নয়, আপনার এখানে মাদক ব্যবসা থেকে শুরু করে সবই হচ্ছে এখানে। হ্যাঁ, এই যে সব আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে এখানে, মাদকের একটা নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে। হ্যাঁ, এই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজটা কি? পুলিশের যে শীর্ষ কর্মকর্তারা আছেন তাদের কাজটা কি? তারা অতীত কর্মকর্তারা তারা কী করলেন? এইগুলোর আসলে অনেক হিসাব নিকাশ আছে এখানে। কে কত টাকা পেতেন, এবং এই জঙ্গলের মধ্যে আপনি কেন বিদ্যুৎ ঢুকাইলেন, কে বিদ্যুৎ ঢুকাইছে, কার সুপারিশে বিদ্যুৎ ঢুকছে, এবং কারা এখানে পানির লাইন দিল। হ্যাঁ, আপনি প্রথমে ছিল 7টা পরিবার, 7টা কি বলে মিটার, বিদ্যুতের মিটার 7টা। এই 7টার মাধ্যমে এবার গিয়ে খোঁজ নিয়ে দেখলাম যে 24টা হয়েছে। যে 24টার মধ্যে লাইন ঢুকতেছে আপনার হাজার হাজার। এই যে বিদ্যুতের তো একটা খরচের তো একটা সীমারেখা থাকা উচিত, একটা নিয়ন্ত্রণ তো আছে। চট্টগ্রামে তো একটা বিভাগীয় ব্যবস্থাপকরা আছেন বিদ্যুতের, সেই বিদ্যুৎ কর্মকর্তারা এতদিন কি করলেন? তারাতে প্রতিদিন যে লাইন আপনার সম্প্রসারিত হচ্ছে, তাদের কি কোনো রেকর্ডপত্র নাই? এটা কিভাবে সম্ভব? তাদের ইনভলভমেন্ট ছাড়া এটা হয় কিভাবে? যেমন আপনার পানির লাইন দেওয়া হয়েছে, সেখানে পানির লাইন কীভাবে ঢুকলো, ওয়াসা এখানে কীভাবে ঢুকলো? আপনার এটা তো শহরের বাইরে, এটা কিন্তু অফিসিয়ালি কিন্তু সিটি কর্পোরেশনের মধ্যে না, তাইলে ওয়াসার পানি ওই জায়গায় গেল কিভাবে? বিদ্যুতের লাইন কিভাবে ঢুকলো? এই বিষয়গুলো আসলে খুবই রহস্যজনক। আপনি তো ভিতরে গেছেন, ভিতরে যে সরকার বলছে যে এখন তাদের কর্তৃত্ব স্থাপিত হয়েছে, আসলে হয়েছে কিনা, কতটুকু সত্যি? কর্তৃত্ব বলতে কি আমি বলি আপনার, কর্তৃত্ব তো পুলিশের নখদর্পণের বাইরে তো কোনো অপরাধ নাই। আপনি যদি পুলিশকে যদি বলেন যে পুলিশ তুমি নিরপেক্ষ, তুমি এই জঙ্গল সালিমপুর ক্লিয়ার করো, তো এক পুলিশই তো যথেষ্ট। আপনার এখানে রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র গড়ে ওঠে কীভাবে? যুগ যুগ ধরে এখানে বলা হচ্ছে যে 30 বছর ধরে তারা এখানে সাম্রাজ্য গড়ে তুলছে। এই এতটা সময় আপনি কীভাবে দিলেন? তাহলে আপনার পুলিশের ব্যর্থতা এখানে আছে। এখানে আরেকটা দেখেন, এইখানে ভিতরে কিন্তু সামরিক স্থাপনাও আছে, গলফ ক্লাব আছে, সেনাবাহিনীর অনেক স্থাপনাও আছে। ভেতরে না আশেপাশে? আশেপাশে আছে, কিন্তু এইখানে যদি সেরকম রাস্তাঘাট গড়ে উঠাইতো, তাইলে আপনার এটা তো চলাচলের একটা সুযোগ সুবিধাও থাকতো। তাইলে আপনার অপরাধীদের শনাক্ত করা যাইতো, যদি মুভমেন্ট ওই রকম করতে পারতো শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা, তাইলে তো আপনার একটা নিয়ন্ত্রণের মধ্যে আসতো। সেই সুযোগটাও হয় নাই। আসলে আমি যেটা বলি, যেটা একটা কমিশন গঠন করে একটা এমন তদন্ত টিম হওয়া উচিত যাতে প্রভাবশালীরা চিহ্নিত হয়, এবং প্রভাবশালীদের চিহ্নিত হয়, তাইলে জঙ্গল সলিমপুর এবং এটা সমৃদ্ধশালী আর একটা শহর গড়ে উঠবে চট্টগ্রামের পাশে। এটা খুব সুন্দর একটা শহর। তা আপনি তো বলছেন যে এখনকার চৌধুরী যারা প্রভাবশালী আছে রাজনীতিতে, তারাও তো আছে, তো ওই কমিশন গঠন করে কি তাদের সঙ্গে? এই জন্য বলছি এটা গঠন করতে হলে এটা কমিশন গঠন করতে হবে, এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে, এবং এটা সামরিক বেসামরিক কর্মকর্তাদের সমন্বয়ে যদি একটা তদন্ত টিম গঠন করা হয়, তাইলেই হয়তো আপনার এটা উদ্ধার করা সম্ভব। নাইলে আপনি সমস্ত রেকর্ডপত্র বাদ দিতে হবে, আপনার এটার কোনো সুযোগ নাই। আপনার যদি খাস জমি অন্তর্ভুক্ত থাকে, খাস জমি অন্তর্ভুক্ত না থাকলে ডিসি তো আমাকে 31 একর বলতেন না। সেই সর্বোচ্চ ফোরামে 22 সালের সর্বোচ্চ ফোরামে তো উনি তো 31 একরের কথা বললেন।
তো 3100 একর যদি তাদের থাকে, তাইলে এখন কেন আপনার 5 বছর পরে কেন এখানে 900 একর? এই প্রশ্নটা কি দুইজন ডিসিকে বসাইলেই তো হয়, যে তুমি বলছো 2200 একর, তুমি বলতেছো 900 একর, এটা কেন? তোমরা ব্যাখ্যা করো। এই ব্যাখ্যার জায়গা তৈরি করতে হবে সামনাসামনি। এটা গোপন তো করার কিছু নাই, রেকর্ডপত্র আছে, জমিও আছে। জমি তো আর উঠে যায় নাই, এটা তো নিয়ে যেতে পারে নাই কেউ। হ্যাঁ, জমি জায়গায় আছে। মাঝখান থেকে কিছু কর্মকর্তা হয়তো এদিক সেদিক হয়েছেন, তারা বদলি হয়ে বিভিন্ন জায়গায় আছেন, কিন্তু ম্যাক্সিমাম কর্মকর্তা তো আছেন। তাদের সমন্বয়েও, তাদেরকেও রাখেও যদি একটা তদন্ত কমিটি হয়, তাইলেই হয়তো এই প্রশ্নের উত্তরগুলো আসবে। যেমন বিদ্যুৎ কেন গেল, কার সুপারিশে বিদ্যুৎ গেল, পানির ওয়াসার লাইন কেন এখানে ঢুকলো। হ্যাঁ, এই বিষয়গুলো আসলে তো রেকর্ডপত্র অনুযায়ী আছে। যেহেতু মিটার ব্যবহৃত হচ্ছে, ওয়াসার লাইন ব্যবহৃত হচ্ছে, কার সুপারিশে কিভাবে গেল, এই জঙ্গলের মধ্যে কেন এই পানি গেল, কেন বিদ্যুৎ গেল, এই প্রশ্নের উত্তরগুলো পেলেই আমরা প্রভাবশালীদের একটা চিত্র হয়তো পাবো। সেখানে পুলিশের দাবি যে তারা সন্ত্রাসীদের নির্মূল করতে পেরেছে। ওখানে প্রায় 2.5 লাখ 2 থেকে 2.5 লাখ লোক নির্মূল করা সম্ভব হয়েছে। আপনার কি মনে হয় সন্ত্রাসী একদমই নাই? পুলিশের যদি এখন হয়তো এটা আগেও ছিল, পুলিশ যে কথা বলছে এখানে যে তারা এখন নির্মূল করছে, নির্মূল তো আগেও হয়েছে। আপনি অতীত যে জঙ্গল শ্রেণীপুণ্যে যে সংবাদপত্র বা মিডিয়াতে যে সংবাদ প্রচারিত হয়েছে, সেগুলো আপনি ঘাটলে দেখবেন যে তখনও এই কর্মকর্তারা বলছেন যে এটা আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিছি, কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে নিছেন আপনি 3 মাস পরে তো আবার সেই এভাবে ক্রমান্বয়ে তো আপনার জমি কমতেছে। ফাইটটা করে কিভাবে, মানে ওদের মানে স্ট্র্যাটেজিক্যাল এটা কি? আপনি এখানে মানে এমন একটা লোকেশন স্ট্র্যাটেজিক্যাল সুবিধা নেয় ওরা, যেমন পাহাড় আছে, আছে, পাহাড় তো একটা আছেই, পাহাড়ের একটা আছে। যেমন 22 সালে ডিসি সাহেব বললেন যে উনি একদিকে রাস্তা রেখে 3 দিকের রাস্তা বন্ধ করে দিচ্ছেন। অফিসিয়ালি 3 দিকের রাস্তা উনি বন্ধ করছেন, কিন্তু ওই বন্ধ না, আপনি 3 দিকের রাস্তায় তো আপনি কোনো নিয়ন্ত্রণ নিতে পারেন নাই। নিয়ন্ত্রণ যদি নিতে পারতেন তাইলে 5 বছর পরে তো এটা বিস্ফোরণ করতো না। যেমন একজন র্যাব সদস্যকে দুনিয়া থেকে তুলে দেওয়া হয়েছে, এটা তো অস্বাভাবিক একটা ঘটনা। বাংলাদেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, একজন সদস্য যদি আপনার উইন্ডেড হয়, একজন সদস্য যদি দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যায়, তাইলে এই প্রভাবটা তো সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপর পড়ে। সেই সতর্কতা, সাহসটা পেল কোথেকে? সাহসটা ওই যে অবৈধ অস্ত্র আছে, পেছনে শক্তিশালী অবস্থান আছে। এই অভিযানে কি পরিমাণ অস্ত্র উদ্ধার করা গেছে, আদৌ গেছে কিনা? আদৌ যে অস্ত্র উদ্ধার করা হয়েছে এটা তো কোনো অস্ত্রের মধ্যেই পড়ে না। যেমন এখানে দেখেন আপনি, ওইখানে অনেক দামি অস্ত্র ব্যবহার করে গুলি করা হয়েছে বলতেছে। যে পাহাড়ের উপর থেকে নাকি গুলি করে এরকম বলতেছে, অনেক কিছুই আছে। আপনার এখানে অস্ত্র কারখানাও আছে বলা হয়েছে। 2022 সালের প্রতিবেদনে অস্ত্রের কারখানার কথা বলা হয়েছে। এটা কি পাওয়া গেছে? হ্যাঁ, এই অস্ত্রের কারখানার কথা, এটা তো এখন যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা অভিযান চালাইছেন, সেটা তো উদ্ধার করা উচিত ছিল। কোন জায়গায় সেটা তো আমরা দেখলাম না। তো এই অস্ত্রের এটা কিন্তু অফিসিয়ালি বলা হয়েছে তো এখানে ওখানে নাকি অনেকে গুম হইতো, নিয়ে যেত এরকম ব্যবসায়ী। গুম মানে কি বলে, তো পুলিশের যে রেকর্ডপত্রের মধ্যেই আপনার, আমি বিশেষ করে জেলা প্রশাসনের যে পাইলাম, রেকর্ডপত্র পাইলাম, এটার মধ্যে দেখলাম যে এখানে প্রায় 300 মানুষ এখানে খুন হয়েছেন। 300 মানুষ যদি খুন হয়ে থাকে, তাইলে এখানে তো একটা ভয়াবহ অবস্থা। বডি পাওয়া গেছে? কোনো বডি না পাইলে এটা হিসাব করবো কীভাবে? হিসাব তো অবশ্যই করছে তারা, এখানে বডি পাওয়ার ব্যক্তিতেই তো হয়তো করছে। তারপর দেখেন আপনি এখানে যে অবস্থার আমরা দেখলাম যে তারা রাস্তাঘাট পর্যন্ত বানিয়ে নিচ্ছে, জঙ্গলের মধ্যে রাস্তা হয়ে গেছে, পাকা রাস্তা, সিঙ্গেল রোড। এটা একটা সুবিধা, দুই দিকে জঙ্গল, মাঝখান থেকে একটা রাস্তা তৈরি করা হয়েছে, এবং খুব হেভি রাস্তা, এবং ড্রেনেজ ব্যবস্থা চালু করা হয়েছে। এতদিন পরে আপনি কোনো সরকারের কোনো বরাদ্দ তো ছিল না, তো এটা রাস্তা হইলো কীভাবে, ড্রেন হইলো কীভাবে? এতদিন আপনার এই প্রশাসনের কর্মকর্তা, আপনি তো গিয়েছেন, এখন বিভাগীয় কমিশনার বা এটা যারা নিয়ন্ত্রণ করবে, তারা আপনাকে শেষ পর্যন্ত কি প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের কোন প্ল্যানে এগোতে চায়? স্বরাষ্ট্রমন্ত্রী গেছেন, ইমপ্লিমেন্ট করবে তো স্থানীয় প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে যে গেছেন, যে ওই যাওয়ার পরে ওনারা যে প্ল্যান করতেছেন, এখানে সামরিক স্থাপনার জন্য কিছু জমি দেওয়া হবে, কিছু অধিদপ্তর হবে, এটা কিছু অধিদপ্তর হবে, পুলিশের 5টা ইউনিট এখানে আবেদন করছে। তারপরে জেলা প্রশাসনের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের জন্য আবেদন করা হয়েছে। তারপরে
প্রভাবশালী যারা ব্যবসায়ী গোষ্ঠী আছে তাদের জন্য জমি চাওয়া হয়েছে। তার মানে জমি তো চাইছেন আপনি বিঘায় বিঘায়, আপনার অফিস পড়তেছে আপনি 900 একর, তা আপনি এই সাজাইতেছেন কীভাবে? এই প্ল্যান, এই মাস্টার প্ল্যান করতেছেন কীভাবে? এটা সমস্ত প্রক্রিয়াটাই যেমন একটা চোখে আঙ্গুল দিয়ে দেখানোর মতো আর কি। অফিস বলতেছে আপনার 900 একর জমি, আপনি মাস্টার প্ল্যান করতেছেন বিশাল আকারের, তো এই জমি আপনার কোথা থেকে পাবেন? জমি যদি উদ্ধার না করতে পারেন তাহলে তো আপনার এই মাস্টার প্ল্যানটা পুরোটাই ব্যর্থ হয়ে যাবে। যে জমিটা উদ্ধার করা হচ্ছে আপনার সবচেয়ে বড় কাজ। এখন যত বড় প্রভাবশালী হোক তিনি তো খাস জমি খাইতে পারেন না, তিনি তো খাস জমি দখল করতে পারেন না। এই সমাজের সামনে এই মুখগুলো আপনার তুলে ধরা উচিত, এবং এটা যদি অফিসিয়ালি আপনার এখন না বের হয়, এটা তো এই 900 একর তো চলে যাবে এই 5 বছরের মধ্যেই। এই গভর্নমেন্টের আমলে দেখবেন যে 900 একর নাই। এটা বিচিত্র না? যেভাবে অতীত রেকর্ড যেভাবে সামনে আসতেছে, এই 900 একর এখন বলতেছে, আর 2 বছর পর বলে এখন আছে 500 একর। ক্রমান্বয়ে তো জমি কমতেছে। তার মানে হচ্ছে যে আপনার দৃষ্টিতে এটা সরকার যতই বলুক, যদি দৃঢ় পদক্ষেপ না নেয় বাকিটাও নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে এবং চলে যাবে। তাই বলতেছে 2022 সালে যদি এখানে 31 একর থাকে, আজকে 5 বছর পরে কেন 900 একর? এই প্রশ্নগুলো তো এই ডিসির সামনে নিয়ে বর্তমান যে ডিসি আছেন আর 22 সালে যে ডিসি আছেন উনি এখন জয়েন্ট সেক্রেটারি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে, আর এখন যে ডিসি আছেন এই দুইজনকে বসাইয়া দিলেই তো আপনার এটা। তার মানে কি এদের আছে যে সরকার প্রধান যদি সরাসরি হস্তক্ষেপ না করে সেটা বাকি 900 একরও চলে যাওয়ার সম্ভাবনা আছে আপনাদের তথ্য অনুযায়ী। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যদি এটার মধ্যে সরাসরি ঢুকতে হবে এবং ওনার নিয়ন্ত্রণেই রাখেই বিশ্বস্ত কর্মকর্তাদের দিয়ে এটা আসলে একটা সমন্বিত একটা তদন্ত কমিশন গঠন করা উচিত। এখানে সামরিক কর্মকর্তারাও থাকবেন, বেসামরিক কর্মকর্তা থাকবেন, পুলিশ থাকবে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা থাকতে পারেন বা তাদের মনোনীত প্রতিনিধি থাকতে পারেন, মন্ত্রণালয়ের সচিবরা থাকতে পারেন। এবং এটা উদ্ধার যদি না হয়, আপনি দেখেন এই অপরাধ সাম্রাজ্য, এটা অপরাধ সাম্রাজ্য শুধু এই চট্টগ্রাম কেন্দ্রিক না। আমাকে বলা হয়েছে যে সারা বাংলাদেশের যে অপরাধী চক্র এটার একটা অংশ এখানে অবস্থান নেয়, এবং এটা একটা এলাকা পর্যন্ত আপনার নেটওয়ার্ক আছে, এরপরে কিন্তু নেটওয়ার্ক নাই। তো তারা নেটওয়ার্কের যেখানে আওতাভুক্ত সেখানে তারা মোবাইল ইউজ করে আপনার ভিতরে চলে যায়। বাংলাদেশের অংশ কিন্তু নেটওয়ার্ক নাই, পুরোটাই বাংলাদেশের অন্তর্ভুক্তই। নেটওয়ার্ক বিহীন থাকে কি করে? নেটওয়ার্ক বিহীন ওই যে আপনার দেওয়া হয়েছে, টাওয়ার দেওয়া হয়েছে, ওইভাবে নিয়ন্ত্রণ করে টাওয়ার দেওয়া হয়েছে। শুধু পরিকল্পনা শুধু আপনার এই জমি কেন্দ্রিক না, এই অপরাধীদেরকে একটা সুন্দর নিরাপদ রাখার যত ধরনের পরিকল্পনা করা দরকার সবই করা হয়েছে। তার মানে হচ্ছে যে এখানে এখন সরকার প্রধান যদি সরাসরি হস্তক্ষেপ করে তাহলে মানে দখল করবার পর বাদ বাকি যে অংশ আপনার দাবি অনুযায়ী আছে 900 একর, সেটিকে আসলে সঠিকভাবে সরকারের আয়ত্তে এনে যে পরিকল্পনাগুলো করা হয়েছে, যে বিভিন্ন অধিদপ্তর, ট্রেনিং সেন্টার বা অন্যান্য যে বিষয়গুলো সামরিক বিভাগকে দেয়া, যদি সরকার প্রধান সরাসরি হস্তক্ষেপ করে তাহলে সেটি বাস্তবায়ন সম্ভব, অন্যথায় না। তাই সরকার প্রধানের এটা দেখা উচিত সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে দেখা উচিত। কেননা আপনার অবশ্যই আমরা কেউই মানবে না, যিনি একজন রিক্সাওয়ালা মানবে না যে আপনার এইখানে একটা অপরাধের সাম্রাজ্য গড়ে উঠুক। যারা এখানে ছিন্নমূল পরিবারে আছেন, এই ছিন্নমূল পরিবারের সবাই কিন্তু দিন আনে দিন খায়, এটা খুবই নিম্ন আয়ের মানুষ। এদেরকে আমি আগেই বলছি আপনাদের এখানে ডাল হিসেবে ব্যবহার করা হয়। এই প্রক্রিয়াটা এখান থেকে আগে ছিন্নমূলদের বের করতে হবে। আপনি ছিন্নমূল থেকে যদি বের করা যায় তাইলে আপনার এটা পরিষ্কার করে তারপর আপনার জমির অবস্থান, কে কোথায় কবে আপনার এই নামজারি করা হয়েছে, কিভাবে খাস জমি রেকর্ড হইলো, কিভাবে কোন কর্মকর্তা এটার সাথে জড়িত, এই পুরো প্যাকেজ ধরে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নাইলে আপনার হবে না। যেমন আগের যারা পুলিশ অফিসার ছিলেন সবাই তো এখানে অবস্থান নিয়ে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, কিন্তু কই আপনার তো হইল না। তো 2022 সালে বলছে যে আমরা 900 একর জায়গা আপনার করছেন, উদ্ধার করছেন। 22 সালের প্রতিবেদন বলা আছে কিন্তু যে ওনারা 900 একর জমি, খাস জমি উদ্ধার করছেন ওইখানে। তো 900 জমি খাস জমি উদ্ধার করে থাকেন তাহলে 9 আর 9 18 তো হওয়ার কথা, কিন্তু কই আপনি তো আবার সেই 9 কথাই বলতেছেন। তার মানে কি 2022 সালে যে 9 উদ্ধার করা হয়েছে সেটার হিসাবেই ওনারা বলতেছেন? এই প্রশ্নগুলো কিন্তু এখন আসতেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তাইলে 3100 একরের কথা কেন বললেন? অবশ্যই রেকর্ডপত্রে 3100 একর আছে। আপনারা পরবর্তীতে হয়তো এগুলা আপনার রেকর্ডপত্র চেঞ্জ করে বিক্রি হয়েছে, নামজারি হয়েছে, দখল হয়েছে,
এবং আপনি যে দেখবেন জঙ্গল সলিমপুরে বিভিন্ন সাইনবোর্ডে লেখা আছে, স্কুলের সাইনবোর্ডে লেখা আছে নামজারি নাম্বার এত। স্কুল যে করা হয়েছে আলীনগর স্কুল, যে আলীনগর স্কুলের নিচে একটা সাইনবোর্ড দেওয়া আছে, সাইনবোর্ডের নিচে লেখা আছে নামজারি করা হয়েছে। হাউ ক্যান পসিবল? মানে এটা তো কোথাও লেখা থাকে না যে নাম জারি করা হয়েছে, কিন্তু ওখানে লেখা আছে। এখানে লেখা আছে, আপনি রেকর্ডপত্রে গিয়ে দেখেন যে এগুলো রেকর্ডপত্রে এগুলো নাই। মানে যে জিনিসটা আমার না, বারবার লিখে প্রমাণ করতে লিখে হয় যে প্রমাণ করতে এটা হচ্ছে, আমার, এটা এটা আমার, এটা আমার। আবার আপনি এই নামজারি নিয়ে আপনি অফিসিয়াল যান, ওই নিয়ে দেখবেন যে নাই। তো যদি নামজারি যদি ঠিক না থাকে তাহলে এখানে এই স্কুল থাকে কীভাবে, আর এই বাড়িঘর কীভাবে থাকে? এটা সব কিছুই হচ্ছে আপনার ইচ্ছারও একটা বিষয় আর কি। তো এখন যদি গভর্নমেন্ট যদি ইচ্ছা করে তাইলে সম্ভব, যদি ইচ্ছা না করে সম্ভব না। ধন্যবাদ নেসরুল খোকন, আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম জঙ্গল সলিমপুর বিষয়ে। শুধু দর্শক, আমরা পরবর্তীতে আবার কোনো নতুন অতিথি নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।